হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলা ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান। প্রতিনিয়ত আপনাদের জন্য বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি। আমি গত 2 ক্লাসে বাংলা ভাষা ও তার উৎপত্তি, ক্রমবিকাশ নিয়ে আলোচনা করেছি। আজকে ভাষার একটি জিনিস বাকি রয়েছে, আমি সেটা দেখানোর চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত ক্লাসে থাকবেন। তাহলে চলুন আজকে বাকি বিষয়টা আমরা দেখি কি পড়াতে যাচ্ছি। শুধু বাংলা ভাষা না, বিশ্বের সমস্ত ভাষারই 2টি রূপ রয়েছে। এই রূপ নিয়ে আমি আলোচনা করব। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা ভাষার রূপ। বাংলা ভাষার রূপ রূপ মানে হচ্ছে কতভাবে ভাষা আমরা ব্যবহার করি, অর্থাৎ ভাষার বিভিন্ন প্রকার ভেদ কি রূপে কোন মাধ্যম দিয়ে মানুষ মনের ভাব প্রকাশ করে, সেটা হচ্ছে ভাষার রূপ। শুধু বাংলা ভাষায় নয়, বিশ্বের সমস্ত ভাষারই এরকম রূপ রয়েছে। সেই রূপটা হচ্ছে প্রধান দুইটা রূপ হচ্ছে কি, ভাষার রূপ হচ্ছে দুইটি। তাহলে ভাষার রূপ হচ্ছে দুইটি, একটা হচ্ছে লেখ্য বা লৈখিক, অর্থাৎ আমরা যে লিখে মনোভাব প্রকাশ করি সেটা একটা মাধ্যম, যেমন আমি লিখছি, এটা হচ্ছে লেখ্য বা লৈখিক রূপ। ঠিক আছে, আরেকটা রয়েছে কথ্য বা মৌখিক রূপ। তাহলে এই হচ্ছে ভাষার দুইটি রূপ, একটা হচ্ছে লেখ্য অর্থাৎ লিখিত রূপ, আর একটা হচ্ছে মুখে যে কথা বলছি সেটা হচ্ছে কথ্য বা মৌখিক রূপ। এদের আবার বিভিন্ন ভাগ রয়েছে। আমরা একটা করে দেখার চেষ্টা করি যে কিভাবে এই লেখ্য রূপ আবার দুইটি। তাহলে ভাষার লেখ্য রূপটা আবার দুইটি। ঠিক আছে, আমরা লিখে থাকি, হয় সাধু ভাষায় লিখি না চলিত ভাষায় লিখি। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে চলিত। ঠিক আছে, তাহলে ভাষার লেখ্য রূপ বা লৈখিক রূপ হচ্ছে একটা সাধু রূপ আর একটা হচ্ছে চলিত রূপ। আমরা যেমন বলে থাকি করিতেছি আর একটা বলছি করছি, তাহলে একটা সাধু ভাষা আর একটা হচ্ছে চলিত ভাষা। এটা হচ্ছে লেখ্য রূপ আবার দুইটি। ঠিক আছে, তারপরে দেখছি কথ্য বা মৌখিক রূপ। এটা আবার দুই প্রকার। আমরা একটা বলছি আঞ্চলিক আর একটা বলছি চলিত, বা চলিত এক নাম হচ্ছে প্রমিত। প্রমিত, ঠিক আছে, চলিত ভাষার আরেক নাম হচ্ছে প্রমিত। চলিত হচ্ছে আধুনিক ভাষা, এটারই আরেকটা আধুনিক রূপ, উন্নত রূপ বা পরিবর্তিত রূপ হচ্ছে প্রমিত, অর্থাৎ চলিত ভাষার আপডেটটা হচ্ছে প্রমিত রূপ। ঠিক আছে, আমরা সব নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই তিনটা রূপ নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে সাধু, একটা হচ্ছে চলিত আর একটা হচ্ছে আঞ্চলিক। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা আসি আঞ্চলিক রূপে আসি। তাহলে প্রথম হচ্ছে আঞ্চলিক ভাষা। আমরা বুঝতেই পারছি আঞ্চলিক ভাষার কথার মধ্যে অঞ্চল রয়েছে। এই অঞ্চল অর্থাৎ অঞ্চলভিত্তিক ভাষা হচ্ছে আঞ্চলিক ভাষা। ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের যে ভাষাটা সেটা হচ্ছে আঞ্চলিক ভাষা। যেমন আমাদের দেশে বিভিন্ন অঞ্চল রয়েছে, মূলত 8টি বা 9টি যতগুলো বিভাগ আছে, মূলত সেইগুলো একটি অঞ্চল যদি ধরি, তাহলে প্রত্যেকটা অঞ্চলে এক একটা করে নিজস্ব ভাষা রয়েছে। ঠিক আছে, এই আঞ্চলিক ভাষা অর্থাৎ অঞ্চলভিত্তিক বা ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের ভাষাকে আঞ্চলিক ভাষা বলে। এর একটা অপর নাম রয়েছে, সেটার নাম হচ্ছে উপভাষা। তাহলে আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা, ইংরেজিতে বলে ডায়ালেক্ট। অনেক সময় পারিভাষিক শব্দ হিসেবে এটা আসতে পারে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যে ডায়ালেক্টের বাংলা পরিভাষা কি, উপভাষা। উপভাষা কার নাম? আঞ্চলিক ভাষার অপর নাম। ঠিক আছে, এটাও আসতে পারে। এখন শিক্ষার্থী বন্ধুরা, আঞ্চলিক ভাষাকে যদি বলে সরকার যে কোনো একটা অঞ্চলের ভাষাকে জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেবে, তাহলে কি দেওয়া সম্ভব? আসলে না। আঞ্চলিক ভাষাকে কখনোই সর্বজন স্বীকৃত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে যে কোন ভাষাকে সর্বজন স্বীকৃত লেখা ও বলার ভাষা বা মুখের ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। তখন আমরা উত্তর করব কি, আঞ্চলিক ভাষা বা উপভাষা। এটাকে লেখা বা বলার ভাষা হিসেবে কি হবে, লেখা বা বলার ভাষা হিসেবে সর্বজন স্বীকৃতি দেওয়া সুবিধাজনক নয়। তার মানে অসুবিধাজনক, অর্থাৎ লেখা বা বলার ভাষা হিসেবে আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া যাবে না। এটা সবাই বুঝবে না, কারণ এটা অসন্তোষের সৃষ্টি হবে, অর্থাৎ একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই জন্য আঞ্চলিক ভাষাকে লেখা বা বলার ভাষা হিসেবে সর্বজনীন হিসেবে স্বীকৃতি দেওয়া অসম্ভব বা অসুবিধাজনক। তাহলে আঞ্চলিক ভাষা থেকে আমরা কি পেলাম? আঞ্চলিক ভাষা এর আরেক নাম হচ্ছে উপভাষা, ইংরেজিতে বলে ডায়ালেক্ট।
ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল বা অঞ্চল ভিত্তিক ভাষাকে আঞ্চলিক ভাষা বলে। আঞ্চলিক ভাষাকে লেখা ও বলার ভাষা হিসেবে সর্বজনভাবে স্বীকৃতি দেওয়া অসুবিধাজনক। আরেকটা জিনিস, বিশ্বের এমন কোনো ভাষা নেই যে ভাষার আঞ্চলিক রূপ নেই, অর্থাৎ বিশ্বের প্রতিটি ভাষারই আঞ্চলিক বা উপভাষা আছে। তাহলে এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে যে বিশ্বের প্রতিটি ভাষারই কি আছে? বিশ্বের সব ভাষারই আঞ্চলিক বা উপভাষা আছে। তাহলে এই প্রশ্নটাও পরীক্ষায় আসে, বিশেষ করে নবম দশম শ্রেণীতে যারা পড়ো তোমাদের উদ্দেশ্যে বলছি, এই প্রশ্নটা নৈবেত্তিকে আসতে পারে এবং বিভিন্ন চাকরি প্রত্যাশী যারা আপনাদের এই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বিশ্বের সব ভাষারই কি আছে, উপভাষা বা আঞ্চলিক ভাষা আছে। তাহলে আমরা আঞ্চলিক ভাষা সম্পর্কে জানলাম। এখন চলুন বাদ বাকি দুটা ভাষা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। আমরা সাধু আর চলিত ভাষার কথা বলছি। আমরা ছোটকাল থেকে বিভিন্ন ক্লাসে পড়ে আসছি সাধু আর চলিতের পার্থক্য, এবং আমরা বিভিন্ন ক্লাসে লিখে আসছি। পরবর্তীতে নৈবেত্তিক আসার কারণে আমরা এগুলো নৈবেত্তিক আকারে পড়ে থাকি। তাহলে আঞ্চলিক ভাষা আমরা পড়লাম। এখন সাধু ও চলিত ভাষা, এটার মূলত পার্থক্য, আমি একটা ভাষার যদি পার্থক্য পেরে যায় তাহলে বাদ বাকিটা পারা সহজ হবে। সাপোজ আমি সাধু ভাষা পারি, তাহলে সাধু ভাষার বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে চলিত ভাষা, অথবা চলিত ভাষা যদি পারি তার বিপরীত ভাষা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে সাধু ভাষায়। তাহলে আমরা যে কোনো একটা পারলে পরেরটা পারবো। তাহলে আমি প্রথমে সাধু ভাষা লিখি, এই পাশে যদি চলিত লিখি, তাহলে আমি এখানে সাধু ভাষার যে বৈশিষ্ট্য লিখবো চলিত ভাষার সেই বৈশিষ্ট্যটা বিপরীত হবে। আসলে আমরা দেখতে পাচ্ছি ভাগীরথী নদীর তীরবর্তী অঞ্চল অর্থাৎ কলকাতা কেন্দ্রিক সাধু আর চলিত ভাষা গড়ে উঠেছে। ঠিক আছে, তাহলে সাধু আর চলিত ভাষার প্রথম উৎপত্তি আমরা ধরে দিচ্ছি কি কলকাতা কেন্দ্রিক। ঠিক আছে, এখন সাধু ভাষা কি? সাধু ভাষা সমাজের উচ্চ শ্রেণীর মানুষ যারা ছিল এবং কবি সাহিত্যিক যারা ছিল পূর্বেকার যুগে, তারা শুধুমাত্র লেখার কাজে এই ভাষা ব্যবহার করত। ঠিক আছে, তাহলে পূর্ববর্তী যারা ছিলেন কবি সাহিত্যিক এবং সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, তাদের একমাত্র লেখার ভাষা অর্থাৎ সর্বজন স্বীকৃত লেখার ভাষা ছিল। এটা লেখার কাজে ব্যবহার হয়, এটা লেখা প্লাস বলা, দুই কাজে ব্যবহার হয়। তাহলে আমরা বলতে পারি যে সর্বজন স্বীকৃত লেখার ভাষা বা লেখার কাজে ব্যবহার হতো সাধু, আর সর্বজন স্বীকৃত লেখা ও বলার কাজে ব্যবহার হয় চলিত ভাষা। ঠিক আছে, তাহলে একটা বৈশিষ্ট্য আমরা পারলাম যে কোথায় সাধু আর চলিত ভাষা ব্যবহার হয়। 2 নম্বরে দেখি, যেহেতু সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা এই সাধু ভাষায় লেখালেখি করতো, তাহলে এই ভাষাটা মূলত একটু কঠিন ছিল। কঠিনের কারণ হচ্ছে এই সাধু ভাষার বেশিরভাগ শব্দগুলো তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ, এই জন্য আমাদের বুঝতে অনেকটা অসুবিধা, এই জন্য এটা কষ্টের। তাহলে সাধু ভাষা হচ্ছে তৎসম শব্দবহুল। তাহলে তৎসমের বিপরীত হচ্ছে তদ্ভব। তাহলে তৎসম শব্দ যদি হয় হস্ত, আর এটাতে তদ্ভব হয় হাত। তাহলে দেখুন এখানে তৎসম শব্দবহুল যে শব্দগুলো একটু কঠিন সংস্কৃত ভাষার শব্দ, সেটাকে বলছে তৎসম, মানে সংস্কৃতের সমান। যদি সংস্কৃততে হস্ত বলা হয় তাহলে তদ্ভব মানে খাঁটি বাংলা, অর্থাৎ পরিবর্তিত হয়ে যে ভাষাটা আসছে তৎসমের পরে অর্ধ তৎসম, তারপরে তদ্ভব, এই তদ্ভবটা হচ্ছে খাঁটি বাংলা। আমরা বর্তমানে হাত ব্যবহার করি, তাহলে এই হাতটা হচ্ছে কি তদ্ভব শব্দবহুল। তাহলে পরীক্ষায় যদি আসে তৎসম শব্দবহুল কোন ভাষা? সাধু ভাষা। তদ্ভব শব্দবহুল কোন ভাষা? চলিত ভাষা। তাহলে এটা হচ্ছে তৎসম, এটা হচ্ছে তদ্ভব, অর্থাৎ প্রত্যেকটার বিপরীত বৈশিষ্ট্য রয়েছে একটা থেকে আরেকটা। তাহলে দুইটা আমরা উদাহরণ পেলাম। এখন বলছি তৎসম শব্দ, এই তৎসম শব্দ কঠিন বলেই সাধু ভাষার মানুষ এবং সমাজের উচ্চ শ্রেণীর মানুষ এটা ব্যবহার করতেন। ঠিক আছে, তাহলে 3 নম্বর দেখি, এই ভাষাটা কি? কঠিন বা দুর্বোধ্য। তাহলে চলিত ভাষা কি হবে? সহজ সরল। অর্থাৎ সাধুতে যা হবে চলিত সেটার বিপরীত হবে, আর চলিতে যা হবে তার বিপরীত হবে সাধুতে। কঠিন বা দুর্বোধ্য যদি সাধু ভাষা হয় তাহলে চলিত ভাষা হচ্ছে সহজ ও সরল। আমরা আগের উদাহরণটা যদি খেয়াল করি, এখানে দিয়েছিলাম হস্ত আর এখানে দিয়েছি হাত, এখানে যদি চন্দ্র দিই এখানে চাঁদ, তাহলে আমরা দেখতেছি বারবারই এই চলিত ভাষাটা একটু সহজ হচ্ছে। ঠিক আছে, এটা তদ্ভব শব্দ বলে সহজ, আর তৎসম শব্দ বলে সাধু ভাষাটা কঠিন। ঠিক আছে, আচ্ছা তারপরে বৈশিষ্ট্য দেখি, সুনির্দিষ্ট, সুবিন্যস্ত, সুনিয়ন্ত্রিত।
তাহলে সাধু ভাষা হচ্ছে সুনির্দিষ্ট, সুবিন্যস্ত, সুনিয়ন্ত্রিত। আর এর বিপরীতটা হচ্ছে এগুলো নয়, অর্থাৎ চলিত ভাষা সুনির্দিষ্ট, সুবিন্যস্ত, সুনিয়ন্ত্রিত কোনোটাই নয়। তার মানে কি, চলিত ভাষা পরিবর্তন হয় বলে এটা সুনিয়ন্ত্রিত, সুগঠিত না, সুবিন্যস্তও নয়। ঠিক আছে, তাহলে এটা যখন থাকবে এটার বিপরীত হচ্ছে নয়, অর্থাৎ এই সুনির্দিষ্ট, সুনিয়ন্ত্রিত, সুবিন্যস্ত কি চলিত ভাষা নয়। ঠিক আছে, দেখুন সাধু ভাষা কিন্তু আমরা যদি বলি করছি আর যদি বলি করিতেছি, ঠিক আছে, তাহলে এই যে করছি এটা হচ্ছে চলিত আর এটা হচ্ছে সাধু। তাহলে দেখেন এই করছির সাথে তেসি যোগ করে দিছি, তাহলে এটা কারা করছে? ভাষাবিদ, ব্যাকরণবিদ বা আমরা বা আপনারা যে কোনো কে, অর্থাৎ মানুষই করেছে। মানুষের সাধু ভাষা তৈরি করে দিয়েছে। এই মানুষ যদি সাধু ভাষা তৈরি করে তাহলে যেটা মানুষের তৈরি সেটাকে বলে কি, কৃত্রিম না স্বাভাবিক না প্রাকৃতিক? তাহলে এটা হচ্ছে কৃত্রিম। তাহলে সাধু ভাষা মানুষ তৈরি করছে, এই জন্য এটা কৃত্রিম। তাহলে চলিত ভাষা কি হবে? প্রাকৃতিক বা স্বাভাবিক। ঠিক আছে, তাহলে এখানে যা হবে তার বিপরীতটা হবে চলিত। ঠিক আছে, এটা যদি কৃত্রিম হয়, মানুষের তৈরি হয়, তাহলে এটা হচ্ছে প্রাকৃতিক বা স্বাভাবিক। ঠিক আছে, এটা আমরা 5 নম্বর পয়েন্ট পড়লাম। 6 নম্বরে আসি, দেখি সাধু ভাষা অপরিবর্তনীয়, সহজে পরিবর্তন করা যায় না। আর চলিত ভাষা যেহেতু আজকে যে ভাষাটা আছে আগামী দিনে তাও না থাকতে পারে, 50 বছর 100 বছর পরে আবার পরিবর্তন হবে, অর্থাৎ কালের পরিক্রমায় ভাষা পরিবর্তনশীল। এই চলিত ভাষা পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষের সুবিধার জন্য ভাষা সংক্ষেপিত হচ্ছে, বিভিন্ন নিত্য নতুন শব্দ আসছে, এই জন্য ভাষা পরিবর্তনশীল। এই চলিত ভাষা পরিবর্তনশীল। আর চলিত সাধু ভাষাটা অপরিবর্তনীয়, এটা সহজে পরিবর্তন করা যায় না। পরিবর্তন করতে হলে বিভিন্ন ব্যাকরণিক সূত্র প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এই যে অপরিবর্তনীয় সাধু ভাষা, এই জন্য এটা ব্যাকরণের নিয়ম মেনে চলে। কি হবে? ব্যাকরণের নিয়ম মেনে চলে। তাহলে চলিত ভাষা এটা চলে না। কি চলে না? ব্যাকরণের নিয়ম ফলো করে না বা মেনে চলে না। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা পরীক্ষা আসে, বিশেষ করে নবম দশম শ্রেণীতে এবং বিভিন্ন চাকরির পরীক্ষা এগুলো আসতে পারে, যে কোন ভাষা ব্যাকরণের নিয়ম মেনে চলে? সাধু ভাষা। কোনটা চলে না? চলিত ভাষা। অর্থাৎ এখানে যা থাকবে এটা তার বিপরীত, অথবা এখানে যা থাকবে এটা তার বিপরীত বৈশিষ্ট্য হবে। পরবর্তী নিয়ম দেখি আমরা, 8 নাম্বার। সাধু ভাষার গতি কিছুটা মন্থর। তাহলে চলিত ভাষার গতি কি? গতিশীল বা চটুল অথবা জীবন্ত, যেটাই বলি। তাহলে সাধু ভাষা গতিটা কিছুটা মন্থর, অর্থাৎ আস্তে আস্তে ধীরে ধীরে বলতে হয়। করিতেছি, খাইতেছি, যাইতেছি, নাইতেছি, এরকম যদি বলি, করছি, যাচ্ছি, খাচ্ছি, এটা গতিশীল, চটুল বা জীবন্ত। চটুল মানে হচ্ছে জীবন্ত, ঠিক আছে, বেশি ফাস্ট। আর চলিত ভাষা একটু স্লো। তাহলে এটা সাধু ভাষা একটু স্লো আর গতিশীল হচ্ছে চলিত ভাষা। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। আমরা যখন বক্তব্য দিই, বিভিন্ন অনুষ্ঠানে আমরা যদি বক্তব্য দিই, কথা বলি, তাহলে কি আমরা সাধু ভাষায় বলবো না চলিত ভাষায় বলবো? সাধু ভাষায় বললে অনেকে বুঝতে পারবে না, কারণ এটা তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ থাকে। এই জন্য আমরা বক্তৃতা বা নাটকের সংলাপে আমরা কি বলবো? চলিত ভাষায় কথা বলবো। তাহলে চলিত ভাষা নাটকের সংলাপ ও বক্তৃতায় উপযোগী, কিন্তু সাধু ভাষায় উপযোগী না। তাহলে কি হবে এখানে? নাটকের সংলাপ অথবা বক্তৃতায় উপযোগী নয়। তাহলে এটাতে কি হবে? উপযোগী, এর বিপরীত। অর্থাৎ চলিত ভাষায় নাটকের সংলাপ বা বক্তৃতা উপযোগী, আর সাধু ভাষায় এটা উপযোগী না। আমরা যখন কথা বলবো, বক্তৃতা দেবো, নাটকের সংলাপ বলবো, তখন কি সাধু ভাষায় বলবো না, তখন সেটা চলিত ভাষায় বলবো। তাহলে চলিত ভাষায় নাটকের সংলাপ, বক্তৃতা উপযোগী, আর সাধু ভাষায় উপযোগী নয়। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, যেহেতু আমরা বলছি সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, যারা গুরু, যারা কবি সাহিত্যিক ছিলেন, তারা এই ভাষা ব্যবহার করতেন। এই জন্যই ভাষাটা যেমন কি, লোকগুলো যেমন গুরু গম্ভীর, কোনো বিখ্যাত ব্যক্তির সাথে, কবি সাহিত্যিকদের সাথে কথা বলতে অনেক সময় তারা ভাব গাম্ভীর্য নিয়ে চলাফেরা করেন, তাদের সাথে কথা বলতে যেমন আমাদের একটু ভয় ভয় ভাব আসে, তেমনি তাদের কথাটাও ছিল কি ওই গুরুর মতো। অর্থাৎ সাধু ভাষা গুরু গম্ভীর, গুরুদের ভাষা। এই জন্য বলছে গুরু
গম্ভীর, আর এটা হচ্ছে সাবলীল। গুরু গম্ভীর মানে একটু রেখে দেখে কথা বলা, অর্থাৎ আস্তে কথা বলা, ধীরে ধীরে কথা বলা, ভাব গাম্ভীর্য নিয়ে বলা, সেটা হচ্ছে গুরু গম্ভীর। আর চলিত ভাষা তাড়াতাড়ি বলা যায়, এই জন্য এটা সাবলীল এবং ফ্রি, ঠিক আছে, ফ্রিলি বলা যায়, এই জন্য গুরু গম্ভীর, আর এটা হচ্ছে সাবলীল। আমরা এতগুলো বৈশিষ্ট্য পড়ছি, যদি এই বৈশিষ্ট্যগুলো কোনোটাই মনে না থাকে তাহলে আমরা কি করতে পারি? একটা জিনিস খেয়াল করতে হবে, মনে করে আপনার সামনে একটা বাক্য আছে, এই বাক্যটায় আমরা কি দেখে বুঝবো যে সাধু ও চলিত? খালি এরকম দুইটা জিনিস দেখে আমরা বাক্যের বুঝবো যে এটা সাধু বা চলিত। কোনো বৈশিষ্ট্য আমার মনে নেই, ঠিক আছে, একটা বৈশিষ্ট্য আমরা যদি খেয়াল রাখি সেটা সাধু চলিত চিনতে পারবো। সেটা কোনটা? যদি আমরা বাক্যের মধ্যে সর্বনাম পদ অথবা ক্রিয়াপদ দেখি তাহলে সহজেই সাধু চলিত আইডেন্টিফাই করতে পারবো। বাক্যের মধ্যে সর্বনাম পদ নাও থাকতে পারে, ক্রিয়াপদ কিন্তু অবশ্যই থাকবে। যদি ক্রিয়াপদ বড় আকারে থাকে, হ্যাঁ, বিস্তৃত আকারে থাকে, পূর্ণ রূপে থাকে, তাহলে মনে করতে হবে সেটা সাধু। আর যদি সংক্ষেপে থাকে তাহলে মনে করতে হবে সেটা চলিত। তাহলে আমরা দেখা যায় সাধু ভাষায় সর্বনাম, ক্রিয়াপদ দীর্ঘ বা পূর্ণরূপে ব্যবহার হয়। সাধু ভাষায় কি হবে? সর্বনাম ও ক্রিয়াপদ পূর্ণ বা দীর্ঘরূপে ব্যবহার হবে। তাহলে চলিত ভাষায় কি হবে? দীর্ঘর বিপরীত কি? দীর্ঘর বিপরীত হচ্ছে সংক্ষিপ্ত। তাহলে দীর্ঘ বা পূর্ণরূপে সর্বনাম আর ক্রিয়াপদ বাক্যে ব্যবহার হবে, আর চলিত ভাষায় সেটা সংক্ষিপ্ত রূপে ব্যবহার হবে। আমি যদি উদাহরণ দেখাই তাহলে আরো বুঝতে পারবেন, ঠিক আছে? যেমন দেখি, তারা, এটা সর্বনাম পদ, তারা লেখছি চলিত ভাষায়, এটা সাধু ভাষা হচ্ছে তাহারা, তাহলে এটা হচ্ছে সাধু। তাহলে দেখা যাচ্ছে সর্বনাম পদ সাধু ভাষায় বড় হচ্ছে, চলিত ভাষায় ছোট হচ্ছে। আবার দেখেন ক্রিয়াপদ, ক্রিয়াপদে আমরা কি দেখাতে পারি? করছি, করিতেছি। তাহলে এই ক্রিয়াপদ আমরা এটা চলিত ব্যবহার করি, এটা সাধুতে ব্যবহার করি। দেখেন সাধু ভাষায় সর্বনাম পদ এবং ক্রিয়াপদ দুটোই পূর্ণ বা দীর্ঘ হয়েছে, অর্থাৎ বড় হয়েছে, আর চলিত ভাষায় কি সর্বনাম আর ক্রিয়াপদ সংক্ষিপ্ত হয়েছে। এটাই হচ্ছে আসল পার্থক্য। তাহলে বাক্যের মধ্যে সর্বনাম না থাকলেও ক্রিয়াপদ কিন্তু থাকবে। ক্রিয়াপদ দেখবো যে বড় আছে কি ছোট আছে, যদি বড় থাকে সাধু, যদি ছোট থাকে তাহলে সংক্ষিপ্ত থাকে তাহলে হচ্ছে চলিত। এটা হচ্ছে বোঝার সবচেয়ে বড় মাধ্যম। সর্বনাম পদ নাও থাকতে পারে, আর যদি সর্বনাম পদ থাকে তাহলে সেটা দেখেও আমরা বুঝবো। এছাড়াও আরেকটা জিনিস রয়েছে, বাক্যের মধ্যে কখনো কখনো বিশেষ্য এবং অব্যয় পদ, এখানেও সাধু চলিতের একটা পার্থক্য দেখা যায়। তাহলে এছাড়াও কি হবে? এছাড়াও বিশেষ্য ও অব্যয় পদেও পার্থক্যটা দেখা যায়। তবে এটা রিয়ার, নাও থাকতে পারে বাক্যের মধ্যে সর্বনাম অথবা কি সর্বনাম, অব্যয় বা বিশেষ্য পদ নাও থাকতে পারে, ক্রিয়াপদ কিন্তু থাকবেই। আমরা বলছি প্রধান পার্থক্য হচ্ছে সর্বনাম আর ক্রিয়াপদে, এছাড়াও বিশেষ্য অব্যয় পদে এই পার্থক্যটা পরিলক্ষিত হয়। আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যেমন দেখেন কর্ণ, তাহলে এটা হচ্ছে বিশেষ্য পদ। বিশেষ্য পদ কর্ণ মানে কান, এটা সাধু ভাষায় ব্যবহার হয়, কান হচ্ছে কি চলিত ভাষায় ব্যবহার হয়। তাহলে আমরা এই যে বিশেষ্য পদ দিয়েও সাধু চলিতের পার্থক্যটা দেখতেছি। তাহলে এই বিশেষ্য পদ এটা সাধু ভাষায় আছে, এটা সর্ব ভাষায় আছে। তারপরে দেখতেছি যদ্যপি, এটা অব্যয় পদ, ঠিক আছে, এই অব্যয় পদটা এটা সাধু ভাষায় আছে, এটা চলিত ভাষায় আছে। তাহলে দেখা যাচ্ছে অব্যয় পদে সাধু চলিতের পার্থক্য হচ্ছে সর্বনাম পদে হচ্ছে এবং বিশেষ্য পদে হচ্ছে। আর ক্রিয়াপদে তো হবেই, যদি কোনো পদ না থাকে, অনুপস্থিত থাকে, ক্রিয়াপদ বাক্যে থাকবে। ক্রিয়াপদ দেখে আমরা বুঝবো কোনটা সাধু কোনটা চলিত। তাহলে সর্বনাম আর ক্রিয়াপদ দেখবো যে পূর্ণরূপে আছে কিনা, পূর্ণরূপে যদি থাকে তাহলে সেটা সাধু, আর সংক্ষিপ্ত রূপে যদি থাকে সেটা ওকে বলবো চলিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ক্লাস থেকে অনেক উপকৃত হবেন সবাই, এবং ক্লাস যদি ভালো লাগে শেষ পর্যন্ত ক্লাস দেখে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পরবর্তী ক্লাস আরো ভালো এবং আকর্ষণীয় করে নেওয়ার চেষ্টা করব। আশা করি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।